তো আজকের একটা ব্লগ খুব ইন্টারেস্টিং এবং আলাদা ধরনের ব্লগ করতে যাচ্ছি। তো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা বুঝতে পারছো যে আজকে কোথা থেকে ব্লগটা শ্যুট করতেছি। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একবারে জঙ্গলের মাঝামাঝি একটা জায়গায়। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে সেটা বুঝতে পেরে গেছো, এবং আমার গলার আওয়াজ বাদেও এইখানের কিছু আওয়াজ, প্রকৃতির আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো যে এখন আমি কথাটা গভীর জঙ্গলের মধ্যে রয়েছি। তো গাইস, আর বেশি হ্যাঁলেপনা না করে সরাসরি বলছি, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তপবনে। বিপরীতে রয়েছে যে তপবনের মন্দির। তো আজকে এইখানে ব্লগ করতে চলে আসছি। তো ঝাড়গ্রামে আমার একটা আত্মীয় বাড়ি ছিল, তো ওখান থেকে সোজা চলে এলাম এখানে ব্লগ করতে। তো খুব এক্সাইটেড, মানে হাঁপিয়ে যাচ্ছি আর কি। তো থাকো, ব্লগটা বেশ ইন্টারেস্টিং ব্লগ তোমাদের জন্য করছি। কিভাবে আসতে হবে, কোথা দিয়ে আসবে, কত কী খরচা পড়বে, সব কিছু তোমাদেরকে এই ব্লগটাতে আমি বলবো। তো ব্লগটাতে সাথে থাকো, তোমাদের ভালো থাকবে এবং ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো, এবং এই মন্দিরের ইতিহাস সম্পর্কেও তোমাদেরকে বলার চেষ্টা করব। ঠিক আছে, থাকো ব্লগটাতে। তো আমি এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, আমার পিছনে যে ছোটো নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলে যে সীতানালী। তো এটা সীতানালীর এরও একটা ইতিহাস আছে। তো আমি মন্দিরে যারা আছে পুরোহিতরা, ওদের কাছ থেকে আমি ইতিহাসটা জেনে তোমাদেরকে পরে ভয়েস ওভার দিয়ে আমি তোমাদেরকে বলবো। তো এই যে এই নদীটার নাম হচ্ছে সীতানালী। এর জল দেখতে পাচ্ছ একেবারে লাল, মানে সোনালি কালারের জল। আর কথিত আছে যে এটা 365 দিনে নাকি এরকম জল চলতে থাকে। ঠিক আছে, তো খুব এক্সাইটেড। এই যে দেখো আমার পিছনে নদীটা আছে, ওদিকে নদীটা গেছে, ওখানে একটা ড্যামও তৈরি করা হয়েছে সীতানালীর জন্য। তো সেই ড্যামটার কাছেও তোমাদেরকে নিয়ে যাব। ঠিক আছে, চলো সাথে থাকো। তো আস্তে আস্তে করে মন্দিরটার সামনে যাব। তো আমি তখন থেকে ভয়েস ওভার দিচ্ছি বলে তোমরা এই জায়গাটা নিস্তব্ধতা হয়তো বুঝতে পারছো না। আমি 1 মিনিটের জন্য চুপ থাকবো, তোমরা শুধু বুঝতে পারবে যে জায়গাটা কতটা নিস্তব্ধ। দেখতেই পাচ্ছ জায়গাটা কত নিস্তব্ধ। তো এখানে মন্দিরগুলো রয়েছে। এই সামনে যেটা দেখা যাচ্ছে স্ক্রিনের একবারে মাঝ বরাবর, এটা হচ্ছে বাল্মীকির সমাধিস্থল বলে এখানে পরিচিত। আর এইখানে স্থানীয় মানুষরা, স্থানীয় এখানে কথিত রয়েছে যে এই জায়গাটা নাকি সীতার অগ্নি পরীক্ষা হয়েছিল। তো যদিও এর ইতিহাস সম্পর্কে আমি এখনও কিছু জানি না, তো রিসার্চ করার পরে তোমাদেরকে ভয়েস ওভারে পুরো ডিটেলসটা বলবো। তো সামনে এইখানে দেখতে পাচ্ছি যে লবকুশের একটা মূর্তি রয়েছে। দেখতে পাচ্ছ লবকুশ এবং হনুমানের মূর্তি রয়েছে। তো স্থানীয় মানুষরা এখানে কথিত আছে যে এখানে নাকি রামায়ণে লবকুশের জন্মস্থল, এখানেই জন্ম হয়েছিল লবকুশ। এবং সাইডে একটি হনুমান মন্দির এবং একটা ঘোড়ার মূর্তিও রাখা রয়েছে। দেখো এখানে কিছুক্ষণ আগে জানলাম যে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছগুলোর প্রায় 700-800 বছর পুরনের গাছ বলে এখান থেকে জানতে পারলাম। বাইক অথবা গাড়ি নিয়ে যদি তপবনে যান তাহলে এই খালের এপাশেই আপনাদেরকে বাইক অথবা গাড়ি রেখে পায়ে হেঁটে পাকা পোল পেরিয়ে যেতে হবে। পাকা পোলটা পেরোনোর সাথে সাথে পৌঁছে যাবেন তপবনের সেই পুণ্য মাটিতে। তো এখানে পৌঁছে প্রথমে আপনারা ওই সামনে স্ক্রিনের মাঝ বরাবর যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাম সীতামায়ের মন্দির। তো ওই মন্দিরে, রাম সীতামায়ের মন্দিরে গিয়ে আপনারা রাম সীতামায়ের দর্শন করতে পারবেন এবং চাইলে দক্ষিণা দিয়ে প্রণামও করতে পারবেন এবং পুজোও দিতে পারবেন। সব পদ্ধতি রয়েছে, ওখানে পুরোহিত সবসময় থাকে, আপনারা গিয়ে সরাসরি পুজো দিতে পারবেন। তো রাম সীতা মন্দির দর্শনের পর মন্দির থেকে বেরিয়ে জাস্ট বাঁ দিকে তাকালেই আপনারা দেখতে পাবেন অগ্নিকুণ্ড, তপবনের অগ্নিকুণ্ড। এই অগ্নিকুণ্ড ইন্ডিয়ান আর্কিওলজিস্ট ডিপার্টমেন্ট রিসার্চ করে জানিয়েছেন যে প্রায় এই অগ্নিকুণ্ডটি প্রায় 700 থেকে 750 বছর অবিরাম জ্বলে চলেছে। তো চাইলে আপনারা সেই অগ্নিকুণ্ডতে কাঠদানও করতে পারবেন। তো কাঠদান করার জন্য আপনাকে এই অগ্নিকুণ্ডুর বাম দিক থেকে ডান দিকে 3বার ঘুরতে হবে। ঘোরার পর এইখানে কাঠ দিয়ে আপনি দক্ষিণা দিয়ে প্রণাম করতে পারবেন এবং নিজের মনস্কামনা জানাতে পারবেন। তারপরেই আপনারা এই অগ্নিকুণ্ড থেকে বেরোলেই সীতা ও রামের মন্দির এবং এই অগ্নিকুণ্ডুর মাঝ বরাবর রয়েছে ঋষি বাল্মীকির সমাধিস্থল। আপনারা সেই সমাধিস্থলও পরিদর্শন করতে পারবেন। আর লবকুশের জন্মস্থান এবং তাদের যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরের কথা আপনাদেরকে আগেই বললাম। তো এই ছিল তপবনের
যে মন্দির, সেই মন্দির। আরেকটি জিনিস তপবনে রয়েছে যে আপনারা চাইলে এখানে অতিথি নিবাসে থাকতে পারবেন। তো কিভাবে থাকবেন সেটা, সেই পদ্ধতিটা আমার জানা নেই, তো ওখানে গিয়ে আপনারা জানতে পারবেন। যেহেতু আমি ওখানে ছিলাম না, তাই ওখানে থাকার পদ্ধতি এবং মোবাইল নাম্বার কোনোটাই আমার কাছে নেই। আপনারা ওই মন্দির স্থানে পৌঁছে আপনারা ওইখানে পরিদর্শন করতে পারবেন এবং ওই চাইলে ওখানে থাকতে পারবেন। আপনাদের মনে খুব সহজে একটা প্রশ্ন জাগতে পারে যে এই তপবনের মন্দিরে কিভাবে পৌঁছাবেন। বর্ষাকাল বাদে বাকি সারা বছর আপনারা খুব সহজে খড়গপুর অথবা গোপীবল্লভপুর কিংবা বেলদা থেকে রোহিণীগামী যে কোনো বাস ধরে আপনারা রোহিণী পৌঁছে ওখান থেকে টোটো, অটো বা যে কোনো প্রাইভেট কার ভাড়া করে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন তপবনের মন্দিরে। এবং বর্ষার সময় যদি নদীতে জল থাকে তখন আপনাদেরকে নয়াগ্রাম অথবা গোপীবল্লভপুর দিয়ে ঘুরে আপনাদের নয়াগ্রাম অথবা গোপীবল্লভপুর থেকে চাঁদবিলা পৌঁছাতে হবে এবং চাঁদবিলা থেকে আপনারা সোজা প্রাইভেট কার ভাড়া করে বা টোটো, অটো ভাড়া করে তো ওই মন্দির স্থানে পৌঁছে যেতে পারবেন। তো আমার সাজেশন থাকবে যে প্রাইভেট কার ভাড়া করাই ভালো, যেহেতু জঙ্গলের মাঝ দিয়ে রাস্তা রয়েছে, হাতির একটু যাওয়া আসার নিত্যদিন লেগেই থাকে, তাই প্রাইভেট কারটা হলে আপনাদের অনেকটা সুরক্ষিত থাকতে পারবেন। তো খুব সহজে আপনারা পৌঁছে যেতে পারবেন। আর যদি ভাড়ার কথা ধরা হয় তো বাসে আপনাদের ওখান থেকে প্রায় 80 টাকা মতো খড়গপুর থেকে ভাড়া নেয় রোহিণী যেতে। তো অনেক কম খরচে আপনারা খড়গপুর পৌঁছে ট্রেন থেকে নেমে ওখান থেকে সরাসরি বাস পেয়ে যাবেন রোহিণী যাওয়ার। তো ওই বাস ধরে আপনারা ওখানে পৌঁছে যেতে পারবেন। তো তোমাদেরকে ব্লগের যেটা বলেছিলাম প্রথমে একটু আগে, যে এই সীতানালীর উপরে একটা ড্যাম তৈরি করা হয়েছে, তো সেই ড্যামের কাছে যাচ্ছি। দেখতে পাচ্ছ দুদিকে শাল গাছের জঙ্গল এবং মাঝখান দিয়ে কাঁচা মাটির রাস্তা, সেদিকে যাচ্ছি হেঁটে হেঁটে এই মুহূর্তে। চলো সোজা ড্যামের কাছে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের যে ড্যামটার কথা বলেছিলাম এটাই সেই ড্যাম, দেখো তৈরি করছে। যদিও এখন বর্ষা নয় তাই জল নেই বলে ড্যামটা এখন বন্ধ আছে, কিন্তু সাইড দিয়ে লিকেজ হয়ে জল বেরোচ্ছে আর কি। এই যে এখানে দেখো সাইড দিয়ে লিকেজ হয়ে এগুলো দিয়ে জল বেরোচ্ছে আর কি। তো এই ড্যাম দেখো, ড্যামটা তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জলতীর্থ প্রকল্পে 2019-20 বর্ষে এই ড্যামটা তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর জায়গাটা, দেখতে পাচ্ছ শাল গাছের জঙ্গলে ঘেরা।